আফরানের ধৈর্য ভাঙে। এই মাথামোটার সাথে ভালো ব্যবহার করা মানে এটা কথার বাইরে যাবেই। ঠাস করে গালে একটা চর বসিয়ে বলল, তারপর বল, আর কি কি জানতে চাস বল। তৃণা ছলছল চোখে আফরানের দিকে তাকিয়ে রইল। কথা বললে শুনতে পারিস না? মারতে হবে কেন তোকে? বুঝিস না কি বলি? তৃণা আফরানকে অবাক করে দিয়ে আফরানের বুকে মাথা ফেলে কাঁদতে লাগল। আফরান একটু হতভম্ব হয়। কিছু মুহূর্ত এভাবেই অতিবাহিত হয়। আফরানের ভাবনার থেকে স্তম্ভিত ফিরলে এক হাতে ওকে জড়িয়ে অন্য হাত ওর মাথায় রাখে। খুব বেশি বকেছি। তৃণার মুখে কোনো কথা নেই। এক পানে কেঁদেই চলেছে আফরানকে খিঁচে ধরে। খুব ব্যথা দিয়েছি। হাতে অনেক ব্যথা হচ্ছে। ডাক্তারের কাছে যাব চলো বলে তৃণাকে উঠাতে নিলে তৃণা না উঠে আফরানকে আরও শক্ত করে ধরে। আফরানের বুকে মুখ গুজে বলল, আপনি অনেক খারাপ ভাইজা। খুব কষ্ট দেন আমাকে। এত কেয়ার করে লাভ কি যদি ক্ষতটা নিজেই করেন? তোমাকে অন্য কেউ ছুবে কেন বলো? আমার ওপর রাগ করেছ বুঝলাম, তাই বলে অন্য কারো ছোঁয়া কেন লাগাবে তোমার শরীরে? এই জন্য এমন করবেন? আপনাকেও তো মিম ছুঁয়েছিল রিং পরানোর সময়। আমি এমন করেছি আপনার সাথে? আফরান, তুমি কি জেলাস? তৃণার কান্না হালকা হয়। বলল, উহুম। তার মানে বলতে চাচ্ছ মিম আমায় ছুঁয়েছে তাই তোমাকেও অন্য জন ছুবে, এটাই তো, তাই না? তৃণা বুক থেকে মাথা উঠিয়ে চোখ মুছতে মুছতে বলল, জানি না, কিন্তু আপনাকে মিম কেন ছুবে? আফরান স্মিথ হেসে ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বালিশের পাশে থেকে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরাল। এটা ফেলে দিন বলছি, আমার এসব পছন্দ না। আর আপনি এগুলো কেন খান? হ্যাঁ, কতবার বলেছি এসব ভালো লাগে না আমার। আফরান আবারও মৃদু হেসে ওর সামনে এসে সিগারেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, যেখানে যেখানে দেখেছ মিম আমায় ছুঁয়েছে সে স্থানগুলোতে এটা দিয়ে পুড়িয়ে দাও। তৃণার ভেতরে ধুকপুক আওয়াজ হতে থাকে, আসলেই কি উনি সাইকো? নাহলে এমন উদ্ভট কাজ কেউ করবে বলে মনে হয় না। কি হলো? নাও, এটা ফেলে দিন, লাগবে না আমার। আপনার মতো এত পাষাণ হতে পারবো না আমি। আফরান আবারও হেসে সিগারেটটা নিজে আঙুলের যে জায়গাটায় রিং পড়িয়েছিল সেই জায়গাটায় জ্বলন্ত সিগারেটটা ধরে। তৃণা হকচকিয়ে উঠে বাতাসের চেয়েও দ্রুত গতিতে আফরানের হাত থেকে সিগারেটটা এক টানে ফেলে দিয়ে বলতে লাগল, আপনি কি পাগল? কি করছেন এসব? কেউ নিজেকে এমনভাবে আঘাত করতে পারে? আপনার আদৌ অনুভূতি বলতে কিছু আছে নাকি? আফরান মৃদু হেসে তৃণার হাত দুটো নিজের তালুতে নিয়ে বলল, এইটুকুতেই এত সিরিয়াস? আপনার কাছে এইটুকু মনে হচ্ছে? দেখুন, আপনি যদি আমার সাথে থাকতে চান অবশ্যই এসব সাইকো টাইপ বিষয়গুলো বাদ দিতে হবে, না হলে কিন্তু আমি আপনার সাথে থাকতে পারব না। তৃণার কথাটা শেষ হতেই মাথায় বিষণ্ণতা কাজ করতে লাগল। বারবার ওর মুখে চলে যাওয়ার কথাটা একদম মৃত্যুর চেয়েও বিষাক্ত মনে হয় আফরানের কাছে। এই মাথামোটা কি কোন জন্মে ওকে বুঝবে? সঙ্গে সঙ্গে তৃণার কোমল হাত দুটো চেপে ধরে, আহ, কি করছেন কি? ছাড়ুন বলছি। এসব কোন ধরনের ব্যবহার? এতক্ষণ তো ভালোবাসা দেখাচ্ছিলেন, হঠাৎ কি হলো আবার? লাগছে আমার, ছেড়ে দিন বলছি। আফরান দাঁত কিডমিডিয়ে বলল, কারো সাথে থাকার আরও ইচ্ছা আছে তোর? নাম বল। এত সাহস হলো কি করে তোর এইসব বলার? একদম রক্তের বন্যা বইয়ে দেব। কি ভাবিস নিজেকে? সত্যি করে বল, তোর ভেতরে আর কজন ছেলের নাম গাঁথা আছে? ওইগুলোকে পিষিয়ে দিতে আমার 1 মিনিট ও সময় লাগবে না। আহ, ছাড়ুন। আমি কখন বললাম আমার অন্য কাউকে পছন্দ? সত্যি বলছি, আপনি ছাড়া আর কেউ নেই আমার জীবনে, বিশ্বাস করুন দয়া করে। আর হাতটা ছাড়ুন বলছি। আফরান আরও জোরে চেপে ধরে বলল, মিথ্যে বলবি না একদম, সত্যি করে বল। ভালো করে বলছি, নয়তো পরে জানতে পারলে অস্তিত্ব থাকবে না ওই ছেলের। বিশ্বাস করছেন না কেন আমার কথা? সত্যি বলছি ভাইয়া। দেখুন আপনি কেমন করছেন, এই কারণগুলোই আমাকে আপনার কাছে আসতে বাধা দেয়। বিশ্বাস করুন আপনাকে ভালোবাসি, নয়তো ওই বাড়ি থেকে আসতাম না জেলাস হয়ে। বুঝতে পারছেন না কেন? সত্যি করে বলছি, এবার ছাড়ুন না।
তৃণার কথাগুলো আফরানকে শান্ত করতে কিছুটা সফল হয়। হাতের বাঁধন হালকা করে একটা দীর্ঘশ্বাস ফেলে তৃণাকে বলল, সত্যি তো? এই জন্যই এসেছিস? তৃণা হাতটা ছাড়িয়ে প্রথমে ব্যথাতুর জায়গার দিকে তাকালো, লাল হয়ে গেছে। আফরান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে একবার দেখে নিল। তৃণা, আপনাকে আমার কিছু বলার নেই, আর ভাইয়া, আপনার এই কাজগুলোর জন্য। এইটুকু বলে তৃণা থেমে যায়, আবার যদি উল্টা পাল্টা কিছু বলে ফেলে নিশ্চিত এবার গলা টিপে মেরেই ফেলবে। আফরান চুপ করে উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা ধরল। তৃণা পেছন ডেকে বলল, কোথায় যাচ্ছেন? একা আসার শাস্তি কিন্তু এখনো দেইনি। জাস্ট একটু মায়া হলো, তাই কিছু করব না, চিন্তা করিস না। চাচা চাচি কেউ কিন্তু বাড়ি নেই, একাই এখানে থাকবি, আর এটাই তোর শাস্তি। তৃণা ভয়ে লাফ মেরে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমায় একা রেখে যেতে পারবেন ভাইয়া? যদি ভূত এসে আমাকে নিয়ে যায় তখন কি হবে? তুই ওটারই যোগ্য। একা আসার সময় মাথায় ছিল না যদি রাস্তায় কোনো ঝামেলা হতো তখন? তৃণা ঢোক গিলে আফরানের কাছে যেতে নেয়, কিন্তু তার আগেই আফরান দ্রুত পায়ে বাহির থেকে দরজা আটকিয়ে দিয়ে চলে যায়। তৃণা দরজা ধাক্কিয়ে বলতে লাগল, দরজা খুলুন ভাইয়া, আমি একা ভয় পাই। খুলুন বলছি, দেখুন আর হবে না বললাম তো। আফরানের কোনো শব্দ না পেয়ে তৃণা ভাবল আফরান সত্যিই বোধহয় চলে গেছে। আপনি খুব বাজে ভাইয়া, আমাকে একটু বুঝেন না। বেশ কিছুক্ষণ পর তৃণা সারা বাড়ি রাউন্ড দিতে লাগল। খাবার মতো কিছু পায়নি, পানি ছাড়া। মা বাবা কোথায়? উনি কিছু করে দেননি তো? বাড়ির বেহাল অবস্থা দেখেই বোঝা যাচ্ছে ভাঙা চূড়া সবকিছু এলোমেলো হয়ে আছে, নিশ্চয়ই জোট করে উঠিয়ে নিয়েছে খারাপ লোকটা। মা বাবাকে খুঁজতে হবে যেভাবেই হোক, কিন্তু খুঁজে বের করতে হলে আগে উনার কাছ থেকে পালিয়ে যেতে হবে আমায়। হঠাৎ ঝড়ো হাওয়ার আওয়াজে তৃণার ঘুম ভাঙে। ক্লান্ত ছিল বিধায় ঘুমিয়ে পড়েছিল। প্রবল হাওয়ায় জানালার পর্দাগুলো এপাশ ওপাশ উঠছে, দরজা থেকে বাতাসের কার্নেশ শব্দে তৃণা কেঁপে উঠে। লাইট জ্বালানোই ছিল, পাশ থেকে জগটা নিয়ে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে গিলল। শরীর ঠান্ডা হয়ে আসছে ভয়ে। বিকেলে তো আকাশ একদম পরিষ্কার দেখেছিল, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে কেন? আজ বৃষ্টিটা না হলেই কি হতো না?